ব্যাংককের সাংগ্রিলা হোটেলে ইউনুস মোদির বৈঠক, আলোচনায় গুরুত্ব পেয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ। ডক্টর ইউনুসের সাথে বৈঠকে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশ্বাস মোদির। দাবি সংখ্যালঘুদের নিরাপত্তারও জানালেন বিক্রম মিস্ত্রি। নরেন্দ্র মোদি ও ডক্টর ইউনুসের বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপি। হাসিনাকে ফেরানোর আলোচনাতেই গুরুত্ব দিলেন দলের নেতারা। বাংলাদেশ থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরাতে রাজি হয়েছে মিয়ানমার, জানালেন ডক্টর খলিলুর রহমান। 100 বছরে বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় বদলের নেপথ্যে আমেরিকা, এবার একাই ছড়ি ঘোরাচ্ছেন ট্রাম্প। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজিন। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। জুলাই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনা হয়েছে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে এই আলোচনা হয়। একই সাথে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও তিস্তার পানি বন্টন সংকটের সমাধান সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিমস্টেক সম্মেলনের শেষ দিনে প্রধান উপদেষ্টার কার্যক্রম নিয়ে আরও জানাচ্ছেন মুজারিল হক রুমান। বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাইডলাইন বৈঠক হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। বহুল কাঙ্ক্ষিত বৈঠকের প্রস্তুতি শেষে বৈঠক ঘরে ঢুকলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকে জুলাই আন্দোলনে প্রায় 2000 মানুষ হত্যার আসামি হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়। সীমান্ত হত্যা ও তিস্তার পানি সংকট সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে 2015 সালে ভারতের সায়েন্স কংগ্রেসে স্বর্ণপদক তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই ছবি মোদির হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান অধ্যাপক ইউনুস। এর আগে বিমস্টেক সম্মেলনের মূল পর্বে ডক্টর ইউনুস বক্তব্য দেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক এই জোটের নেতাদের সহযোগিতা চান। পাশাপাশি শিল্প ও বাণিজ্য ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোকে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লক্ষ্য একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন। সেজন্য বিভিন্ন খাতে সংস্কার চলছে। সম্মেলনের শেষ দিন সকালে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে প্রাতরাশ বৈঠকে যুক্ত হয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আসিয়ানের সদস্যপদ লাভে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার জন্য তাদেরকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আগামী 2 বছরের জন্য বিমস্টেক জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। সেই দায়িত্ব থাইল্যান্ডের কাছ থেকে বুঝে নেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বাংলাদেশের সাথে বাস্তবতার নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে ওই বৈঠকে পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহারের আহ্বানও জানিয়েছেন তিনি। এ নিয়ে এক ব্রিফিংয়ে মোদির অবস্থানের কথা তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি বলেন, হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন মোদি। বাংলাদেশের সাথে বাস্তবতার নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার বিষয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা আবারও ডক্টর ইউনুসের কাছে তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে পরিবেশ নষ্ট করে এমন কোনো বক্তব্য পরিহার করাই সর্বোত্তম। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের উপর ঘটা নির্যাতনের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার কথাও বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরাতে আলোচনার পাশাপাশি ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত তার সাঙ্গপাঙ্গদেরও ফেরত পাঠানোর দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শফিকুল হকের রিপোর্ট। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের এই ছবি এখন আলোচনার কেন্দ্রে। দুই নেতার মধ্যে কি কথা হলো রাজনৈতিক অঙ্গনে, এটি এখন আলোচনার বিষয়। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তাদের বৈঠকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হবার বিষয়টিকে স্বাগত জানিয়েছে বিএনপি। শাহজাহানপুরে নিজের বাসায় দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মির্জা আব্বাস জানান, শুধু হাসিনা নয়, তার সহযোগীদেরও ফেরত দিতে হবে, বাতিল করতে হবে হাসিনা আমলের করা সব অসম চুক্তি। নেহায়তই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। দেশের নির্বাচন ইস্যুতেও কথা বলেন মির্জা আব্বাস। জানান, নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে জানিয়ে এই নেতা আরও বলেন, জনগণের স্বার্থের বাইরে কোনো সংস্কারই মেনে নেওয়া হবে না। বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে, দুটোরই প্রয়োজন আছে। কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। এমন কোনো সংস্কার বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না, মেনে নিবও না। এদিকে গত কয়েকদিন বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অনর্থক সমালোচনা ও অকথ্য ভাষায় কথা বলছেন, তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। থাকবে কী হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। শফিকুল হক, ৭১, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এ বিষয়ে ভারতের কাছে কোনো উত্তর নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। থাইল্যান্ডে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি বলেন, ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী জানিয়েছেন বাংলাদেশে নিয়মিত ও সবাইকে নিয়ে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় দিল্লি। নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া গেছে। থাইল্যান্ডে সংবাদ সম্মেলন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে দেশটির পররাষ্ট্র সচিব বক্তব্য তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। देखिए जहां तक শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে দিল্লি ঢাকার আবেদন পেয়েছে। থাইল্যান্ডে মোদির সাথে এ বিষয়ে বৈঠকে বলেছেন ডক্টর ইউনূস। তবে সেই আবেদনের বিষয়ে কি হবে সে বিষয়ে আমার কাছে সঙ্গত কারণে কোনো মন্তব্য নেই। এর থেকে বেশি কথা বলা ঠিক হবে না। বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের জানান, নরেন্দ্র মোদী বাংলাদেশে গ্রহণযোগ্য ভোট দেখতে চেয়েছেন। জবাবে ডক্টর ইউনূস বলেছেন, ভোটের ইস্যুতে কাজ করছে বাংলাদেশ। ডেমোক্রেসি হোক, আমরা গণতন্ত্রের কথা বলি। সেই রেশ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে বলেছেন, বাংলাদেশের মানুষ গ্রহণযোগ্য ভোট দেখতে চায়। ভারতের প্রত্যাশাও বাংলাদেশে নিয়মিত ও সবার কাছে গ্রহণযোগ্য ভোট হবে। ডক্টর ইউনূস বলেছেন, ভোটের জন্য কাজ চলছে, সময় হলে সবাই দেখতে পারবে। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে বলেছেন নরেন্দ্র মোদী। সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে নিরাপত্তার। এই ইস্যুটি এমন, বাংলাদেশে নির্যাতন ঘটলে এর প্রভাব পড়ে প্রতিবেশী ভারতে। আমরা সবার জন্য নিরাপদ জীবন কামনা করি। বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, বৈঠকে দুদেশের সম্পর্ক বেশ ভালো রয়েছে বলে দুই প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। তিনি জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়েছে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ নিয়ে। নুনবী সরকার, ৭১, ঢাকা।
বাংলাদেশ থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সামিটের সাইডলাইন বৈঠকে একথা জানান তিনি। আরও 70,000 রোহিঙ্গাকে ফেরত নিতে যাচাই বাছাই প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়। ডক্টর খলিলুর রহমান আরও জানান, 5,55,000 রোহিঙ্গার তালিকা বাছাইয়ের কাজ দ্রুত শেষ হবে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বৈঠকে মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান ডক্টর খলিলুর রহমান। ঈদের পঞ্চম দিনে উপচে পড়া ভিড় মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। সকাল থেকে দলে দলে এসেছেন দর্শনার্থীরা। অন্যান্য প্রাণীদের তুলনায় বাঘ, সিংহ, ভাল্লুক, জলহস্তির সামনে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে শিশুদের চিড়িয়াখানায় নিয়ে আসতে পেরে খুশি অভিভাবকরাও, জানাচ্ছেন নজরুল ইসলাম। বইয়ের পাতায় বাঘ ভাল্লুকের ছবি দেখা চোখে এবার সত্যিকারের জ্যান্ত বাঘের সামনে। শিশুদের উপচানো কৌতূহল দেখে বাঘমামার চোখেও বিস্ময়। পুরো চিড়িয়াখানায় নানা বয়সের মানুষের সমাগমের এই ছবি জানিয়ে দেয় ঈদের ছুটি শেষ হলেও শেষ হয়নি উৎসবের আমেজ। চিড়িয়াখানা ঘুরতে এসে শিশুরা তাদের ঈদ উচ্ছ্বাসে প্রাণীদের নানা নামে ডাকে। ভাল্লুক, বানর আরো অনেক কিছু দেখছি। আমরা চিল্লাচিল্লি করছি ভাল্লুক নিয়ে, ভাল্লুক চাচা বলছি। অনেক ভালো এই জায়গাটা, আমরা এখানে আরো একবার আসছিলাম, এখনো আসছি। সিংহ, ভাল্লুক সবগুলো দেখছি। কারবারি দেখছি, কত বান্দর দেখছি। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। চিড়িয়াখানাতে অ্যাকচুয়ালি এখানে আপডেট হয়েছে তো তাই। এবার ঈদের ছুটি অনেকটা লম্বা হওয়াতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পেরেও খুশি অভিভাবকরাও। অনেক ভালো লাগছে, বিশেষ করে পরিবার নিয়ে এসেছি, খুব ভালো লাগছে, বলার মতো না। আর বাচ্চারা খুবই মজা করতেছে। ব্যস্ততার মুহূর্তে আমরা যে আসতে পেরেছি এটাই অনেক রিফ্রেশমেন্ট। আসলাম ঈদে আনন্দ করতে, সবাই বাসার থেকে সবাই মেয়েকে নিয়ে আসলাম। সকল সময় যেন শিশুদের বিনোদন কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিত করা হয়, এমনটাই প্রত্যাশা সকলের। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত বলে মন্তব্য করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রংপুর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, 24শে জুলাই স্পিরিটকে ধারণ করে কাজ করতে পারলে জনগণই তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে বলেন তিনি জানান, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে সর্বোচ্চ চেষ্টা করবে এনসিপি। ভারত বাংলাদেশের সম্পর্ক শ্রদ্ধা ও সমতার হতে হবে উল্লেখ করেন জুলাই অভ্যুত্থানের এই ছাত্রনেতা। লক্ষ্য আমাদের 300 আসন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা এই 24শে জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা থেকে কখনো বিচ্যুত হব না এবং আমরা জনগণের চাওয়া অনুযায়ী আগামীর বাংলাদেশে কাজ করে যেতে পারবো। এবং আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি, তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে। ঈদের ছুটির আমেজ কাটেনি কাঁচা বাজারে। বাড়ি ফেরা মানুষেরা এখনো ঢাকায় না ফেরায় ক্রেতা কম বাজারে, তাই চাহিদা কম থাকায় কমেছে সবজির দাম। এদিকে মুদি পণ্যের বাজারেও নেই নতুন করে দাম বাড়ার খবর। ক্রেতারা বলছেন, এই দাম সারা বছর থাকলে দামের দুশ্চিন্তা থাকতো না। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। রাজধানীর কারওয়ান বাজারের চিরচেনা দৃশ্য আজ অনেকটাই আলাদা। অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। অল্প সংখ্যক যেসব ক্রেতারা এসেছেন, কম দামে সবজি কিনতে পেরে তারা খুশি মনে বাসায় ফিরছেন। টমেটো, নতুন আলু, ঢেঁড়স, উস্তে, বেগুন সবই মিলছে 30 থেকে 40 টাকার ঘরে। করলা মিলছে মানভেদে 40 থেকে 60 টাকায়। লেবু 40, কাঁচামরিচও 40 থেকে 50 টাকার ঘরে। ভেন্ডি 40 টাকা কেজি নিচ্ছে। হ্যাঁ, বাজার ভালোই আছে। সবজির দামগুলো দেখলাম ঘুরে ঘুরে, এগুলো আগের মতোই আছে। যেভাবে আমরা স্বস্তির মধ্যে বাজার করতে পারছি, এখনো সেরকমই মনে হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছেন, ক্রেতা নেই তাই দাম কম। গাজর কেজি বেচতে 40, 45, 50, পটল 60, উস্তা 50, শসা 50 টাকা কেজি। মালের দাম কমে আছে। ঈদের আগের থেকে একটু কমছে। বর্তমানে আমরা 200 টাকা বিক্রি করতেছি কেজি ব্রয়লার। ঈদের আগে বেচে 220, এখন ঈদের পরে 200 টাকা বিক্রি করতেছি। এদিকে মুদি বাজারে চাল ছাড়া বাকি সকল পণ্যের দাম কমেছে, তবে চালের দাম নতুন করে বাড়েনি। বুট আসলে 130 টাকা, এখন হয়েছে 100 টাকা।
তারপরে ডাউল আছিল 120 টাকা, এখন হয়েছে 100 টাকা। সব জিনিসের মোটামুটি দাম আল্লাহর রহমতে আগেছে রোজার মাসে অনেক দাম কমে বিক্রি করছি। এখন এতই সস্তা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এবছর ফসল বেশি দিয়েছে, যার জন্য এটার একটা প্রতিদান আমরা এখনই ভোগ করছি। ক্রেতাদের অনেকেই মাছ বাজারে বেশি দামের অভিযোগ করেছেন। উত্তরে বিক্রেতারা জানিয়েছেন ঈদের ছুটিতে মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। আগের থেকে ক্রেডিট করছে বেশি, তার জন্য মাছের দাম একটু বেশি, মাছও কম। এক্সপিরিয়েন্সে মাছ আসলে কোয়ালিটিফুল মাছ নাই, আর কোয়ালিটিফুল মাছ না থাকার কারণেও আপনার দামটাও কিন্তু একটু বেশি। ফাইসাল রয়েল, 71, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে দেশটির পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করেছে চীন। আগামী সপ্তাহ থেকে এই শুল্ক কার্যকর করা হবে বলে জানিয়েছে চীনের কর্তৃপক্ষ। শুক্রবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীন জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের উপর 10 এপ্রিল থেকে এই শুল্ক আরোপ করবে। চীনের অর্থ মন্ত্রণালয় বলছে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর 54% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ফলে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চীনের কাছে বিক্রি করার চেয়ে তাদের কাছ থেকে বেশি পণ্য ক্রয় করে, তাই সেখানে $295 বিলিয়ন পণ্যের ঘাটতি হতে পারে। এদিন চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে পরিমাণ পণ্য ক্রয় করে তার আর্থিক মূল্য প্রায় $440 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে 43% দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসের করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। রয়টার্স ও ইপসের এই জরিপটি 3 দিন ধরে চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি সামাল দেওয়ার ক্ষেত্রে এবারের জরিপে ট্রাম্পকে কম নম্বর দিয়েছে অংশগ্রহণকারীরা। এক্ষেত্রে তিনি 37% সমর্থন পেয়েছেন। আর যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধানে ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তাতে 30% সমর্থন পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক গোপনীয়তা রক্ষায় ট্রাম্প প্রশাসনের ত্রুটি আছে বলে মনে করেন জরিপে অংশগ্রহণকারীরা। এর আগে গত 21 থেকে 23 মার্চ পর্যন্ত ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে আরেকটি জরিপ চালানো হয়। তখন ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 2% বেশি। আর 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই করা একটি জরিপ অনুযায়ী তখন ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 47%। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 3085 জনে পৌঁছেছে। ভয়াবহ এই ভূমিকম্পে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে মাত্র 15 কিলোমিটার দূরে সাংগাই শহরের প্রতি 3টি বাড়ির মধ্যে একটি ধ্বংস হয়ে গেছে। দেশটির চলমান গৃহযুদ্ধ উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে। জাতিসংঘের তথ্য অনুসারে ভূমিকম্পের আগেই 2 কোটি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল ছিল। অপরদিকে দুর্যোগে নতুন করে 30 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সামরিক জান্তা প্রতিরোধ গোষ্ঠীগুলো 22 এপ্রিল পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, যার মূল উদ্দেশ্য মানবিক সহায়তা স্বতঃস্ফূর্তভাবে পরিচালনা করা। দুর্গম এলাকাগুলোতে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 112 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। এদিকে গাজা সিটির তুফাতে হামলায় 18 শিশু সহ অন্তত 33 জন নিহত ও শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 50,500 ছাড়িয়ে গেছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরুর পর 1150 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে গাজার রাফা শহর দখল করতে শুরু করেছে ইসরায়েল। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। আবারও গণহত্যা ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বৃহস্পতিবার গাজা সিটির তুফা এলাকার দারুল আকরাম স্কুলে 4টি মিসাইল ছড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। হামলায় 4তলা একটি ভবন ধসে পড়ে। স্থানীয়রা জানান এ হামলায় যারা নিহত হয়েছেন তাদের 90% নিরীহ নারী ও শিশু।
স্কুলটি বাস্তুচ্যুত পরিবারদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা দিয়ে হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের উপর হামলার পরিকল্পনা করত। রাতভর গাজার সুজাইয়া শরণার্থী শিবির সহ আরও অনেক জায়গায় হামলা চালায় আইডিএফ। এই অমানবিক হামলা কবে বন্ধ হবে আর কত মানুষকে হত্যা করলে তাদের প্রতিশোধ নেওয়া শেষ হবে? সারা বিশ্ব আসলে কি করছে? এত দীর্ঘ সময় কিভাবে এমন একটি অন্যায় অসম যুদ্ধ চলতে পারে? আমি মরতে চাই, আমাদের মেরে ফেলো, এই জীবন থেকে মুক্তি দে। আমরা বাঁচতে পারছি না, মৃতের মতো জীবন কাটাচ্ছি। ১.৫ বছর ধরে গাজায় চলমান হত্যাযজ্ঞে ৩৯,৩৮৪ জন শিশু এতিম হয়েছে, যার মধ্যে ১৭,০০০ শিশুর মা বাবা উভয়কে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি শিশু দিবসের আগে গাজার এমন ভয়াবহ তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো। ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণে শেষ আশ্রয়স্থল রাফা শহরে প্রবেশ করে নতুন ঘোষিত নিরাপত্তা অঞ্চল দখল করতে শুরু করেছে। গাজাবাসীর আশঙ্কা, ইসরায়েলের এখনকার হামলার প্রকৃত উদ্দেশ্য গাজার উত্তর ও দক্ষিণের এলাকাগুলো স্থায়ীভাবে জনশূন্য করে ফেলা। গাজাবাসীরা বলছেন ইসরায়েল গাজার শেষ কৃষিজমি ও পানির অবকাঠামো দখল করতে চাইছে। ইতিমধ্যেই ইসরায়েলের নির্দেশে উত্তর গাজার বিভিন্ন অঞ্চল থেকে শত শত বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। সৃষ্টি ঘটক, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।